আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি প্রায় ১ দিন কি ২ দিন পর, পর ব্লগ দিতে। তো আজকের ব্লগটি দিতে আমার একটু দেরি হয়ে গেছে। একটু ব্যস্ত ছিলাম। আর শরীরটাও ভালো ছিল না। দেরি হওয়ার অবশ্য আরও একটি কারণ আছে। এতদিন আমি যে কনটেন্টগুলো সেভ করা ছিল সেগুলো আপনাদের সাথে আপলোড করেছি। আর এখন প্রতিদিনই আমি নতুন, নতুন কনটেন্ট খুঁজে বেড়াচ্ছি আর সেগুলো নিয়ে ভিডিও করছি। তো দেখা যাচ্ছে একসাথে ভিডিও করছি আবার এডিটিংও করছি। এজন্য একটু বেশি সময় লাগছে। তবে এটা ভেবে ভালো লাগছে যে আপনাদের সাথে নিত্য নতুন ফ্রেশ ব্লগগুলো শেয়ার করতে পারবো। একজন নতুন ইউটিউবার হয়েও আমি কিন্তু প্রায় ২০০-রও বেশি মনে হয়, আমার ঠিক খেয়াল নেই, ভিডিও আপলোড করেছি এবং প্রতিদিন নতুন, নতুন কনটেন্ট খোঁজা কিন্তু চারটিখানি কথা নয়। তবে বর্তমানে অনেক কম্পিটিশন। ইউটিউব খুললেই অনেক ব্লগার দেখা যায় যারা ডেইলি ব্লগ করছেন। ডেইলি লাইফ ব্লগ করছেন। অনেক আপুরা আছেন যারা কুকিং ব্লগের পাশাপাশি এখন তাদের ডেইলি লাইফেরও ব্লগ করছেন। এই জন্য কম্পিটিশানটা আরও বেশি বেড়ে গেছে। আর এই জন্য আমাদের নতুনদের জন্য আসলে অনেক হার্ড ওয়ার্ক হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি আমার যতটুকু সম্ভব। তবে এই ১ বছরের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে আসলে ইউটিউবে ভালো মন্দের কোনো মানদণ্ড নেই। কারণ দেখা যাচ্ছে যে এখানে কনটেন্ট ভালো হলেও কিংবা থাম্বনেল ভালো হলেও তেমন কোনো ভিউ হচ্ছে না। এখানে অন্য কিছু ম্যাটার করে। জানি না, ভাগ্য বলেও একটা কথা আছে। তবে এটা মনে হয় কষ্ট করে যখন সাফল্য আসবে সেটা হয়তো অনেক ভালো লাগবে। আল্লাহর রহমত আর আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ একদিন আমার চ্যানেলও অন্যদের মতো গ্রো করবে। তো যাই হোক, আজকে আমার ব্লগটি হলো গার্ডেনিং নিয়ে। আর গার্ডেনের সাথে যেহেতু আমাদের হবি জড়িত, আবার হবির সাথে আমাদের মানসিক স্বাস্থ্যও জড়িত, এই জন্য এই ৩টি নিয়ে আজকে আপনাদের সাথে আমি আমার এই ব্লগটি শেয়ার করছি। আশা করছি সবার পছন্দ হবে। আপু কিংবা ভাইয়ারা যারা নতুন গার্ডেন করছেন তাদের জন্য আজকের ব্লগটি হয়তো কাজে আসতে পারে। প্রায় ১ মাস পর আমি আমার গার্ডেনে এসেছি। অটাম আসার সাথে সাথে কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আর এই ঠান্ডায় আসলে গার্ডেনে আসতে ইচ্ছে করে না। কেমন যেন পিনপিনে একটা ঠান্ডা লাগে। তো এর মধ্যে আমার গার্ডেনটাও খুব মেসি হয়ে আছে। ফুল-টুল সব তো মরে গেছে, গাছপালাও শুকিয়ে গেছে। আর এই সময়টা গার্ডেনটা একটু গুছিয়ে রাখলে ভালো হয় আগামী বছরের জন্য। আবার দেখা যাবে যে স্নো পড়ে অনেক গাছ মরে যায়। তো কোন দিন স্নো পড়ে যায় কিংবা খুব বেশি ঠান্ডা হলেও কিন্তু গাছগুলো একদম মরে যায়। কিছু, কিছু গাছ আছে যেগুলো ঠান্ডায় একদম সারভাইভ করতে পারে না। তো আজকে আমি আপনাদের সাথে টুকিটাকি অনেক কিছু শেয়ার করছি। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। যারা আমার নিয়মিত ব্লগার তারা তো আমার সামারের গার্ডেন দেখেছেন। আর যারা দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তাহলে আপনারা বুঝতে পারবেন এই সামারে আমার গার্ডেনটি কেমন ছিল। আর আমি প্রায় গার্ডেনের প্রত্যেকটি কর্নারেই গাছ লাগিয়েছি। আর প্রত্যেকটি কর্নার এখন আমি কিভাবে গুছিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে অনেক আগেই আমার এই কাজটা করা উচিত ছিল, কারণ অনেক কিছু নষ্ট হয়ে গেছে এর মধ্যে। অনেক গাছপালাও মরে গেছে। তো যাই হোক, আপাতত যেগুলো বেঁচে আছে ওগুলোকে উদ্ধার করি। তো আমি এই সাইডটা এখন ক্লিন করে নিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই যে এখানে একটা ফুল গাছ, এটার কিছু নতুন পাতা বের হয়েছে, আবার ছোট ছোট ফুলও ধরেছে। তো মনে হচ্ছে যে এই গাছটা হয়তো বেঁচে যাবে। আসলে তো মরেই যাবে, এই ঠান্ডায় কোনো গাছই বাঁচবে না। তো আমি মরার আগে মেরে ফেলছি গাছটাকে, মানে আমি গাছগুলোর ডালগুলো কেটে নিচ্ছি, শুধু শিকড়টা থাকবে। তো আগামী বছর দেখা যাবে এই শিকড় থেকেই আবার সুন্দর করে পাতা বের হয়েছে এবং ফুলও ধরেছে। আর এই ফুল গাছটা কিন্তু আমি গত ২ বছর ধরে দেখছি। আমার আইডিয়া আছে যে এই গাছটি আবার আগামী বছর বাঁচবে।
কিন্তু যে আপুরা নতুন ফুল গাছ কিনেন, যে কোনো ফুল গাছের কথাই ধরুন, হয়তো জানেন না আগামী বছর এটি আবার বাঁচবে কি না। বিশেষ করে আমি লন্ডনে যারা আছেন তাদের কথাই বলছি। তো ওই গাছটি আপনারা এভাবে করে কেটে ডালপালাগুলো রেখে দিতে পারেন। আগামী বছর যদি হয়তো হবে, তা না হলে বুঝবেন যে সেই গাছটি প্রতি বছর হয় না। দেখুন যে আমার এই কর্নারে এই গাছটি ছিল, এটি পুরো শুকিয়ে গেছে। কেউ দেখলে বিশ্বাস করবে এই গাছটি কিন্তু আবার আগামী বছর হবে। আমি এখন সব শুকনো ডালগুলো কেটে নিচ্ছি। এরকম প্রায় অনেকগুলো গাছ আছে আমার যেগুলো আগামী বছর হবে, আর আপনারা এগুলো তো দেখতেই পাবেন ভিডিওতে। এখন যে দুটি গাছ দেখছেন এগুলো একদম তরতাজা গাছ, আসলে এগুলো কাটতে ইচ্ছে করছে না। দেখা যাক এগুলোর কি অবস্থা দাঁড়ায়। এটিতে দেখছেন কত কলি এসেছে, মনে হচ্ছে আর 1 মাস যদি সময় পায় অনেকগুলো ফুল ফুটবে, কিন্তু সেই সময়ের আগেই তারা মরে যাবে। আর বেশি দিন নেই, 2-3 টেম্পারেচার হলে এই কলিগুলো এমনিতেই ঝরে যাবে। এরপর এই যে হলুদ ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো নতুন করে আবার হয়েছে, মনে হচ্ছে যে নতুন করে স্প্রিং এসেছে। তো এগুলো আর কাটতে ইচ্ছে হলো না, এমনিই রেখে দিলাম। একটু টাইডি আপ করে নিচ্ছি আশেপাশে। আমার গার্ডেনে যে প্যাটিওটা দেখছেন এটা বাড়ির কাজ করানোর সময় ভেঙে গিয়েছিল, আর রিপেয়ার করা হয়নি। ইনশাআল্লাহ আগামী বছর রিপেয়ার করা হবে। এই কর্নারটা মোটামুটি ক্লিন করে নিয়েছি। এখন আমি বাস্কেটগুলোতে যে ফুলগুলো আছে, মানে আমি যে পিটুনিয়াগুলো লাগিয়েছিলাম সেগুলোকে ডালপালা কেটে নিচ্ছি। পিটুনিয়াগুলো এখনও কিন্তু বেঁচে আছে। ফুলগুলো যদিও মরে গেছে, ডালপালা শুকিয়ে গেছে, কিন্তু শিকড়টা যেহেতু এখনও তাজা আছে, আমি ভাবছি এগুলো সব কেটে কেটে রাখবো। দেখি আগামী বছর হয় কি না। এগুলো খুব বেশি আসলে হয় না, এগুলো একেবারেই মরে যায়। তবে খুব বেশি লাকি হলে 1-2টা গাছ বেঁচে যায়। তবে আমার মনে হয় গ্রিন হাউসে রাখলে এগুলো আগামী বছর আবার হবে। তো যেহেতু আমার বাসায় গ্রিন হাউস নেই, বুঝতে পারছি না যে কোথায় রাখবো। তো দেখা যাক, পরে চিন্তা করব এটা নিয়ে। এখন আমি এই পাশটা ক্লিন করে নিচ্ছি। আমি এদিকেও দেখুন, এই যে ফুলগুলো ফুটেছে এগুলো একেবারে নতুন ফুল। তো কিছুদিনের মধ্যে ঠান্ডা পড়ে এগুলো শুকিয়ে মরে যাবে। তো যেহেতু নতুন ফুল ফুটেছে এগুলোকে একবারেই কাটছি না, আশেপাশে একটু টাইডি করে নিচ্ছি। এখন যে গাছটি দেখাচ্ছি আসলে আমার গাছটির নাম মনে নেই। এই গাছটিও প্রতি বছরই হয়। এগুলো ডালপালাগুলো আমি এখন একটু ছেটে দিচ্ছি। আগামী বছর আবার নতুন করে পাতা গজাবে এবং ফুলও ধরবে। এখন দেখছেন এই যে ইয়েলো পিটুনিয়া, কতগুলি ফুল এখনও সুন্দর হয়ে ফুটে আছে, কিন্তু এগুলো আমি কেটে নিচ্ছি। আর 2-1 দিনের মধ্যে এগুলো একদম মরে যাবে। তো ভাবলাম তখন তো আর গার্ডেনে আসা হবে না, ঠান্ডা পড়ে যাবে, এখনই কেটে নিই।
তো পিটুনিয়াগুলো সবগুলোকে আমি সুন্দর করে ছেটে নিয়েছি, আপনারা পরে দেখতে পাবেন। আর এর মধ্যে টুকিটাকি অন্যান্য গাছেরও পাতা টাতা আমি এগুলো একটু টাইডি করে নিচ্ছি। এতক্ষণ তো গাছের যত্নের কথা বললাম, এখন গার্ডেনের যে ডেকোরেশন কিংবা যে ইন্টেরিয়রগুলো আমি করেছি সেগুলোর কথা বলছি। ইন্টেরিয়র বলতে আমি বোঝাচ্ছি গার্ডেনে যেই শোপিসগুলো আমরা লাগাই, যেমন পট, বিভিন্ন ধরনের ওয়াইন চাইম কিংবা আরও বিভিন্ন ধরনের ডেকোরেশন পিস, এগুলো আমি সবগুলো গুছিয়ে রেখে দিব আগামী বছর ব্যবহারের জন্য। এগুলো যদি বাইরে রেখে দিই তাহলে স্নো পড়ে, বৃষ্টি পড়ে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, আর দেখা যাবে যে প্রতি বছরই আমাদের নতুন করে আবার কিনতে হচ্ছে। তো এভাবে করে কিন্তু আমি প্রতি বছর এগুলোকে সুন্দর করে রেখে দিই, আবার সামার আসার পর সেগুলোকে আমি রিইউজ করতে পারি। আমার এই গাছটার কথা কার কার মনে আছে? এত সুন্দর সুইট লিভস গাছ এবার আমি কিনেছিলাম, ছোট কিন্তু অনেক ছড়িয়েছে এবং 2-3 বার ফুল দিয়েছে। তো এখন যেহেতু শুকিয়ে গেছে আমি সব ডালগুলো কেটে দিচ্ছি, ইনশাআল্লাহ আগামী বছর আবার হবে। এই ডালগুলো কাটছি আর মনে মনে ভাবছি আমাদের জীবন থেকে যদি আমরা এভাবে করে আমাদের দুঃখ বেদনার স্মৃতিগুলো, না পাওয়ার কষ্টগুলো এভাবে করে যদি দুমড়ে মুচড়ে কেটে ফেলে দিতে পারতাম তাহলে নতুন করে আমাদের আবার জীবন শুরু হতো, আর সেই জীবন কত না সুন্দর হতো। যেহেতু নতুন বছর সামনে, আমরা কিন্তু এরকম একটা প্রতিজ্ঞা নিতে পারি আমাদের বিগত জীবনের সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন করে বাঁচতে শিখব। তো যাই হোক, এর মধ্যে আমি আমার ইন্টেরিয়র এই শুগুলো দেখছেন, এগুলো লিয়ানার শু ছিল, এগুলোতে আমি পাতাবাহার গাছ লাগিয়েছিলাম। তো শুগুলিও আমি শেডে রেখে দিব, ইনশাল্লাহ আগামী বছর আবার ইউজ করব। এখন আমি এখানে যে ডেকোরেশনগুলো লাগিয়েছি, বিশেষ করে ওয়াইন চাইমগুলো, এগুলো খুলে নিচ্ছি। এগুলো আমি গার্ডেন শেডে রেখে দিব, বৃষ্টির পানিতে এগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি টি লাইট হোল্ডারগুলোও সরিয়ে নিচ্ছি, আর এই হোল্ডারগুলো কিন্তু আমি প্রায় 3 বছর ইউজ করেছি আর এখনও পর্যন্ত কিন্তু নতুন আছে। প্রত্যেক বছর সামারের সময় আমি আরেকটু ওয়াশ করে নিই। এখানে দুটি ফেরি ওয়াইন চাইম দেখছেন, ভীষণ কিউট দুটি। আবার এখানে দুটি ওয়াটার ক্যান ওয়াইন চাইম। এই টুকিটাকি গার্ডেনের জিনিসগুলো আমার এত ভালো লাগে, এগুলো আমি শেডে রেখে দিব, তা না হলে বৃষ্টির পানিতে শ্যাওলা পড়ে নষ্ট হয়ে যাবে। এখন আমি গার্ডেনের এই সাইডের এই উডেন ফেন্সগুলো খুলে নিচ্ছি, এগুলোও রেখে দিব শেডে, কারণ বলেছি সব বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাবে যদি না রেখে দিই। আগামী বছর সামার আসতে আসতে তো এখনও 6 মাস, তো ততদিনে আসলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। স্ট্রবেরি গাছটা দেখে মনে হচ্ছে ফল এখানে এসেছে, পাতাগুলো এত সুন্দর হয়ে আছে। স্ট্রবেরি গাছটা আসলে দেখতেই সুন্দর, আর যখন স্ট্রবেরি ধরে তখন তো আরও বেশি সুন্দর লাগে। তো এবছর আলহামদুলিল্লাহ আমরা কিছু স্ট্রবেরি খেতে পেরেছি। তো আমি স্ট্রবেরি গাছটা আরও একটি জায়গায় লাগিয়েছি এখান থেকে ডাল নিয়ে, তো সেগুলোও ইনশাল্লাহ আগামী বছর হবে আশা করছি। এখন আমি এই জায়গাটায় চারপাশে যে ভাইনগুলো লাগিয়ে ডেকোরেট করেছিলাম সেগুলো খুলে নিচ্ছি, কারণ ভাইনগুলো যেহেতু নতুন, আমি যদি এভাবে রেখে দিই আগামী বছর পর্যন্ত এগুলো ধুলো পড়ে, পানি পড়ে নষ্ট হয়ে যাবে। তো এগুলো আমি খুলে নিচ্ছি। আমি এই জায়গাটা থেকে অলমোস্ট সব কিছুই খুলে ফেলেছি,
আর নিচে এখন ক্লিন করব। এখন আপনাদের জন্য আরেকটা জিনিস বলছি, দেখুন আমার এই গাছটিতে কিভাবে পানি জমে আছে। এই পানিতে যদি গাছটি এভাবে থাকে বেশি দিন বাঁচবে না, তো এটা খেয়াল রাখতে হবে। আমি এই পটটা দিয়েছি সৌন্দর্যের জন্য, কিন্তু এই পটটা দিলে এই পটটার মধ্যে কিন্তু পানি জমে যায় বৃষ্টি পড়লে, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে বৃষ্টি পড়লে এসে চেক করে দেখতে হবে এখানে পানি জমেছে কিনা। আর এই ডেকোরেটিভ পটগুলো আমি কিন্তু এখন সরিয়ে রাখছি, এগুলোও কিন্তু বৃষ্টির পানি পড়ে শ্যাওলা পড়ে কালো হয়ে যায়। তো যাই হোক, এখন আপনাদের সাথে আমি আমার থাম্বনেল নিয়ে কথা বলি। আজকে আমার থাম্বনেলে আপনারা দেখেছেন আমি থাম্বনেল দিয়েছি যে আমাদের জীবনে হাবির চেয়ে হবি দরকার বেশি। আর এই কথাটি যদিও শুনতে একটু রুডলি মনে হচ্ছে, আসলে আমরা যদি অন্যভাবে চিন্তা করি, আমি এটা বোঝাতে চেয়েছি যে আমাদের মেয়েদের জীবনে বিয়ে তো অবশ্যই জরুরি। আর যাদের বিয়ে হচ্ছে না কিংবা যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের কথাই ভেবে দেখুন, তারা কিন্তু জীবনসঙ্গী ছাড়া জীবন অতিবাহিত করছে। তাদের জন্য কিংবা অন্যান্য সব মেয়েদের জন্যই আমি বলছি, আমাদের সবার জীবনে কিন্তু হবি থাকা অনেক জরুরি। আপনারা কে কে এসএসসিতে হবি রচনাটি পড়েছেন আমাকে জানাতে পারেন। আপনাদের কার কার মনে আছে এসএসসিতে পরীক্ষার জন্য ইংরেজিতে আমরা 15 কি 20টা রচনা মুখস্থ করতাম, তার মধ্যে হবিও কিন্তু একটি ছিল। আমরা তখন মুখস্থ বিদ্যার মতো শিখেছি বা বলেছি কাউকে কাউকে আমার হবি হলো গার্ডেন করা, বই পড়া, ট্রাভেল করা, সেলাই করা, আরও এরকম অনেক কিছু। তখন কি আমরা বুঝতে পেরেছি আসলে এই জিনিসগুলো আমাদের জীবনে কতটা ভূমিকা পালন করে। আমাদের সবার জীবনে শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্য যে কতটা প্রয়োজন সে ব্যাপারে আমরা কতজন অবগত আছি। দিন যত যাচ্ছে সমাজে কিন্তু মানসিক রোগের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো ডিপ্রেশন। ছোট বড় সবাই কিন্তু এই রোগটিতে আমরা সবাই ভুগে থাকি, কিন্তু কেউ প্রকাশ করতে পারি না, আবার কেউ প্রকাশ করলেও লজ্জা পাই। তার কারণ অনেকে আমাদের মানসিক রোগী বলে তিরস্কার করবেন। আর এই ডিপ্রেশন থেকে কাটিয়ে ওঠার জন্য মনোবিজ্ঞানীরা কিন্তু বিভিন্ন রকমের উপায় বলে থাকেন, তার মধ্যে হবি কিন্তু একটি, যেখানে মনটাকে সরিয়ে আলাদা জগতে চলে যাওয়া যায়। এর মধ্যে আমি গার্ডেনের ওই পাশটা ক্লিন করে এখন মূল গার্ডেনে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন সোলার লাইটগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলো সব শেডে রেখে দিব। আমরা যে কথাই ছিলাম, গত 2 বছর ধরে আমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছি যে আমাদের মানসিক স্বাস্থ্যের কতটা অবনতি ঘটেছে। আর এই জন্য বেশি আমাদের দরকার আমাদের মনটাকে কোনো কাজে এঙ্গেজ করে রাখা, যাতে করে আমরা দুশ্চিন্তামুক্ত হতে পারি। আমরা যে কাজে দক্ষ সেই কাজের উপর মনোযোগ দিতে পারি, এতে করে নিজের উপরও আত্মবিশ্বাস ফিরে আসবে। আমার মনে হয় আমাদের বাচ্চাদের টিনেজ বয়স থেকেই বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এতে করে তারা বুঝে নেবে তাদের কোনটা ভালো লাগছে এবং তারা সেটাকে হবি করে তাদের অবসর সময়গুলো কাটাতে পারবে, রাদার দেন তারা আইপ্যাডে কিংবা ফোনে সময় না নষ্ট করে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার 3-4টি হবি থাকলেও আমার বড় মেয়ে লিয়ানা সে এখনও বুঝতে পারে না তার কি করতে ভালো লাগছে, কি করবে, সে অনেক কনফিউশনে থাকে। তো আসলে কনফিউশনে থাকার অনেক কারণও আছে। বর্তমানে মিডিয়া জগৎ এইসব বাচ্চাদের মাথা নষ্ট করে দিচ্ছে। এখন হবিটা কি হবে সেটা নিয়ে আমি কথা বলছি। আমরা তো সবাই জানি কম বেশি কমন কিছু হবি সবার থাকে, যেমন বই পড়া, গার্ডেনিং করা, ট্রাভেল করা, ড্র করা, সেলাই করা, এরকম অনেক কিছুই অনেকের হবি আছে। তবে এই হবিগুলো অবশ্যই পজিটিভ এবং প্রোডাক্টিভ, কনস্ট্রাকটিভ। কিন্তু কিছু কিছু হবি হচ্ছে আজকাল ছেলে মেয়েদের, যেগুলো তারা করছে তাদের বর্তমান জগতে
সেগুলো আসলে কোনো সেন্সই মেক করে না, বরং শুধু টাইম ওয়েস্টই হচ্ছে। আর দেখা যাচ্ছে এগুলোতে মানসিক উন্নতির চেয়ে মানসিক বিকৃতিই হচ্ছে। যেমন একটি কথাই বলছি, ঘন্টার পর ঘন্টা ধরে কম্পিউটারে গেম খেলা কিংবা আইপ্যাডে বসে গেম খেলা, এতে করে কে কতটা উপকৃত হচ্ছে আমার কোনো জানা নেই। তবে এটা যে একটা নেগেটিভ ইফেক্ট আনছে আমাদের ছেলেমেয়েদের উপর, এতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এর মধ্যে আমি একটু তৃষ্ণার্ত হয়ে গেছি গার্ডেনে কাজ করতে করতে। তো ভাবলাম যে একটু রং চা খেয়ে নিই। আর এই রং চাটা তো রেডিমেড, আপনারা বুঝতেই পারছেন, রেডিমেড লেবুর চা এটা। তো আমি সাথে একটু কুকিও খেয়ে নিচ্ছি। আপনাদের ছোটোবেলা থেকে এই পর্যন্ত কার কার কী হবি আছে আমাকে চাইলে জানাতে পারেন কমেন্ট করে। আমি আমার কথা বলছি, ছোটোবেলা থেকে আমার গার্ডেনের প্রতি শখ ছিল, আমি গাছপালা লাগাতাম। তারপর আমার সেলাই করার শখ ছিল, এখনও সেলাই করি। আমি ড্রও করতাম। বই খুব একটা না পড়লেও কিছু কিছু বিশেষ লেখকের বুক আমি পড়তাম। তার মধ্যে হুমায়ুন আহমেদ ছিল আমার সবচেয়ে পছন্দের লেখক। আর মাঝে মাঝে একটু আবেগপ্রবণ হয়ে কবিতাও লিখতাম, যদিও ওই কবিতাগুলো পড়লে হয়তো এখন হাস্যকর মনে হবে। সেটাই হয়তো ঠিক ছিল, যেখানে আমি আমার ইমোশনকে ডায়েরির পাতায় লিখেছি। আর এই ইমোশনগুলো যদি আমরা কাউকে বলতে না পারি, লিখতে না পারি, এই ইমোশনগুলো কিন্তু আমাদের মানসিক চাপ সৃষ্টি করে, যা মনের উপর একটা বিরূপ প্রভাব ফেলে। এর মধ্যে আমি ফটো সেশনও করছি লাল চায়ের কালারটার সাথে স্ট্রবেরির সেই পাতাগুলো দিয়ে, এত সুন্দর লাগছিল দেখতে। এর মধ্যে দেখছেন আমি গোলাপ গাছের ডালগুলো কেটে নিচ্ছি। আর এইটা কিন্তু নভেম্বর মাসেই করে নিতে হয়। গোলাপ গাছগুলোকে যদি এভাবে ছেটে দেওয়া যায়, দেখা যাবে আগামী বছর সুন্দর করে পাতা বের হচ্ছে, আবার ফুলগুলো অনেক হেলদি হয়ে ফুটছে। যাই হোক, আমরা আজকে আমাদের যে টপিক সেখানেই যাই, মানসিক স্বাস্থ্য। আর এই মানসিক স্বাস্থ্যের সাথে যে কোনো হবি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনারা একটু চিন্তা করলেই দেখবেন, আমরা সারাদিন যত ব্যস্তই থাকি না কেন, আমাদের আশেপাশে যত জনই থাকুক না কেন, কোনো একটা সময় কিন্তু আমরা একাকিত্ব ফিল করি। আর সেই সময়টা কিন্তু আমরা কিভাবে কাটাবো বুঝতে পারি না। সেটা ছোট বড় সবার কথাই বলছি। আর এই জন্য আমাদের হবিটা একান্ত প্রয়োজন। এতে করে আমরা মানসিক যে চাপ থাকে সেই মনটাকে ডাইভার্ট করে আমরা আমাদের পছন্দ মতো কাজে মনটাকে নিয়ে আসতে পারি, এবং আমরা এতে করে দেখা যাবে যে মানসিক শান্তিও পাচ্ছি। আর এতে করে নিজের কনফিডেন্সও অনেক বেড়ে যাবে। আমার মাঝে মাঝে মনে হয় এই সোশ্যাল মিডিয়া আমাদের হবিগুলোর উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। আপনাদের কি মনে হয়? আমরা সারাক্ষণ ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে বসে থাকি। হ্যাঁ, এতে করে অনেকে অনেক কিছু শিখছেন, অনেকে ফলো করছেন, বাসায় অনেক কিছু করছেন। আর যারা করছেন না তাদের কথাই বলছি, তারা তো সারাক্ষণ সেই ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়েই বসে থাকেন, তাদের সময়গুলো নষ্ট করেন। দেখুন আমার বছরের শেষ ডালিয়াটি, আপনারা দেখে নিন, কারণ একটু পরে এটাকে হত্যা করা হবে। মানে পুরো গাছটাই আমি এখন কেটে ফেলবো। এখনও কিছু ফুল ধরে আছে, কিন্তু কয়দিন পরে তো মরেই যাবে। তো আজকে যেহেতু একসাথে গার্ডেন ক্লিন করছি, ভাবলাম আজকেই সব ঠিকঠাক করে রাখি। তো এখন আমি বড় একটা কাঁচি দিয়ে গাছের গোড়া দিয়ে কেটে দিচ্ছি। মায়াও লাগে মাঝে মাঝে আসলে এভাবে কাটতে, কিন্তু কিছু করার নেই। পুরনোদের কেটে নতুনদের জন্য জায়গা করা হচ্ছে, মানে আগামী বছর এই শিকড় থেকে আবার নতুন করে পাতা গজাবে, ফুল ফুটবে। ডালিয়া গাছের শিকড় যদি মাটির নিচে থাকে, এগুলো ঠান্ডা কিংবা স্নোতে কিছুই হয় না, এগুলো
বেঁচে থাকতে পারে আগামী বছর কিংবা বেশ কয়েক বছর এই ডালিয়া গাছগুলো আবার নতুন করে জন্মায় এবং ফুলও দেয়। আমার গার্ডেনের মাঝখানের এই বেডিংটাতে আমি গত 2 বছর আগে কিছু ডালিয়ার বাল্ব এনে লাগিয়েছিলাম। তো 2 বছর ধরে এখানে ডালিয়াগুলো ফুটছে। ইনশাল্লাহ আগামী বছরও হবে। তো আমি অল্প একটু ক্লিন করেছি, মানে গাছপালাগুলো কেটে নিচ্ছি, পুরোটা কাটতে পারিনি আসলে, অনেক টায়ার্ড লাগছে, হাত ব্যথা করছে। তো কালকে পুরোটা কেটে নিব। এখন আপনাদের সাথে একটি মজার জিনিস শেয়ার করছি। আমার এই মরিচ গাছটি আমি গত বছর লাগিয়েছিলাম, অনেক ছোট ছিল। তো সেই বছর তো আর বাড়েইনি, এই বছর একটু যা বেড়েছে। একটি মরিচও আমাকে উপহার দিয়েছে, 2-3টি আরও দেখা যাচ্ছে, তবে সেগুলো বড় হতে পারবে না মনে হচ্ছে। আর এই মরিচ গাছটি উঠিয়ে নিব, আমি টবে নিয়ে এসে আমি রুমের ভেতরে রেখে দিব, না হলে এই গাছটি হয়তো বাঁচবে না ঠান্ডায়। দেখুন আমার গার্ডেনের অবস্থা, আসলে একসাথে একটানা আমি কিন্তু 4 ঘন্টা কাজ করছি। সেই 10:30টায় এসেছি, আমি 2:30টা পর্যন্ত একটানা কাজ করে গেছি। আর শেষের দিকে এসে ভীষণ টায়ার্ড লাগছিল। গার্ডেনিং কাজ কিন্তু অত ইজি না। আল্লাহর রহমতে এখনও পর্যন্ত করতে পারছি, জানি না আগামী বছর পারবো কি না। আসলে যেই খাটনি হয়, অনেক কষ্টের ব্যাপার, তারপরেও কিন্তু ভালো লাগে কাজ করতে, যেহেতু এটা আমার হবি। আর মাঝে মাঝেও কিন্তু আমাকে বলে যে তুমি গার্ডেনিং করতে তোমার কষ্ট হয় না, অন্য সব কাজে এত কষ্ট হয় তোমার। তো আমি এটা বোঝাতে ওকে পারি না, এটা তো আমার শখের কাজ, এটা আমার মনের খোরাক যোগায়। এসব কাজ করতে কষ্ট হলেও ওইটা ভুলে থাকা যায়। আপনাদের কি এই সোলার লাইটের কথা মনে আছে কি না? আমার গার্ডেনে এত সুন্দর লাগছিল এবারের এই লাইটটা, সন্ধ্যার পর মনে হচ্ছিল জোনাকি পোকা জ্বলছে আমার গার্ডেনে। এটাকেও আমি সুন্দর করে প্যাকেটে ঢুকিয়ে রাখছি। এই তো এই সাইডে আমি আমার বাস্কেটের সব গাছগুলো কেটে রেখে দিয়েছি। এখন কুইক আপনাদেরকে একটা ভিউ দেখাচ্ছি। আমি সব কিছু টাইডি করে রেখেছি সেটার উপর। এই জিনিসগুলো যাবে আমার শেডে, গার্ডেন শেডে। আর এদিকে টবগুলো আমি ক্লিন করে নিয়েছি, মানে গাছপালা ছেটে দিয়েছি। গার্ডেনটা খুব সুন্দর লাগছিল, মানে অনেকদিন পর মনে হচ্ছিল গার্ডেনের চুল কেটেছি আমি। এই কথাগুলো বলছি এই কারণে, কারণ চুল কাটলে যেমন ছিমছাম পরিপাটি মনে হয়, গার্ডেনটিকে দেখেও এরকম মনে হচ্ছিল। এই দেখুন এই গাছটিতে নতুন করে আবার পাতা আসতে শুরু করেছে। এরকম কোনো গাছে যখন নতুন করে পাতা আসে আমার যে দেখতে কী ভালো লাগে। এদিকের এই সাইডগুলোতে যে টবগুলো দেখছেন, দেখে মনে হচ্ছে কোনো গাছই নেই, এগুলো কেন আমি রেখে দিয়েছি। এগুলোর প্রত্যেকটাতেই আবার নতুন করে গাছ জন্মাবে আগামী বছর ইনশাল্লাহ। আর এই যে গার্ডেনে শেডে আমি কিছু জিনিস এনে রেখেছি অলরেডি। আর গার্ডেন শেডের সাথে যেখানে আমি ফ্লাওয়ার লাগিয়েছি কিংবা ফ্লাওয়ার বেডও আছে, সেগুলো আমি টাইডি আপ করে নিয়েছি। মোটামুটি আমার গার্ডেন ক্লিন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটা বড় কাজ আমি করে ফেলেছি। তো ইনশাল্লাহ দেখা যাক আগামী বছর সামার আসলে আবার নতুন করে গার্ডেন করা হবে। আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, যতদিন পর্যন্ত আমার মানসিক জোর আছে। আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার ইচ্ছা আছে। গার্ডেনে কাজ শেষ করার পর যখন বাসায় চলে আসব, তখন এই সুন্দর ভিউটা দেখে চোখটা আটকে গেল। এক ঝাঁক কবুতর এদিক সেদিক ছুটোছুটি করছে। আমাদের আশেপাশে প্রকৃতির কত অপরূপ সৌন্দর্য ছড়িয়ে আছে, আমরা কজনই বা সেটা উপলব্ধি করতে পারি। আর এই উপলব্ধিটা যদি আমরা করতে পারি, আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করতে পারি, তাহলেও কিন্তু আমরা মানসিক শান্তি পেতে পারি। আর হবি তো আছেই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আর সবাই শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।